আমাকে শান্তি দাও যেন আমি পরিবর্তন করতে সক্ষম নই এমন সমস্ত কিছুকে মেনে নিতে পারি সাহস দাও যেন আমার পক্ষে যা কিছু পরিবর্তন করা সম্ভব আমি তা পরিবর্তন করতে পারি এবং জ্ঞান দাও যেন এই দুইয়ের পার্থক্য বুঝতে পারি যারা আসক্ত অবস্থায় আমাদের মায়া এবং এই পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবী থেকে চলে গেছে এবং আমাদের এই উদয়নের প্রতিষ্ঠাতা নির্বাহী ছিলেন আমাদের রাহেন ভাই। তিনি আমাদের ইহলোকের মায়া ত্যাগ করে এখন জান্নাতবাসী হয়েছেন সহ আমাদের যারা রিকভারি জার্নিতে গিয়ে যারা আমাদেরকে ত্যাগ করে চলে গেলেন পরপারে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা। টাইম শুরু হচ্ছে এখন। আজকে এই বিশেষ শেয়ারিংয়ে আমাদের মাঝে আছেন আমাদের উদয়নের নির্বাহী, আমাদের উদয়নের সর্বদিন শ্রদ্ধেয় আমাদের বড় ভাই উজ্জ্বল ভাই, আমাদের উদয়নের পরিচালক অনিক ভাই, আমাদের সাথে উপস্থিত আছেন সিনিয়র রিকভারি দীপক ভাই, আমাদের মাঝে ইমাম মিন্টু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বিকাশ ভাই, তিনি নওগাঁর প্রথম রিকভারি হিসাবে আমাদেরকে আলোর পথ দেখিয়ে যাচ্ছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সজল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন উদয়নের চেয়ারম্যান যেমন তাকদির আহমেদ। এরপরে বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমার পরিচালক স্টাফদের। এরপরে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার বড় ভাই এবং আমার বন্ধু যারা আমাকে এনে দেওয়ার দিয়েছিল। বড় ভাইটার নাম বলেছিলাম, তিনি হচ্ছেন মরহুম পাপি, পাপি চৌধুরী, আপনারা ফোন করেছিলেন। আর আমার বন্ধু হচ্ছে তাদের মাধ্যমে আমি ইংলিশ সঙ্গে পরিচিত পাই এবং আজকে যে আমি সুস্থ আছি তাদের অবস্থা। এরপরে আছেন আমার প্রোগ্রাম করার কথা ছিল বারাকাতে, এইগুলো সম্পূর্ণরূপে সহযোগিতা করতে আমার ছোট ভাই লিডার, কিন্তু আসলে বললাম সৃষ্টিকর্তা না চাইলে সম্ভব না। সৃষ্টিকর্তা তখন চাইছিলেন না যে আমি বারাকায় যাই, যার পরিপ্রেক্ষিতে আমি উদয়টা প্রোগ্রাম করি এবং রায় সাহেবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমি সুস্থ হই এবং আজ পর্যন্ত সুস্থ আছে। এই জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার পরিচালক রায় সাহেবকে। তো আসলে আমি আমার বলার ওরকমভাবে অভ্যাস নাই। তো আমার বড় ভাই বললাম যদি আমাকে এনে দেওয়া হচ্ছে, তিনি একদিন এসে বলেন এবং আমার বন্ধু দীপক, বাপ্পি ভাই এবং দীপক, বাপ্পিকে আমি ভাই বলি আর দীপকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীপক বলি। দুইজন এসে যখন বলে, বাপ্পি ভাই বলেন যে আমার আপনাকে রাখবো, তুমি আসো, তুমি একটু দেখাশোনা করলো, দেখো যে কী হবে, তাদের কী করা, সে সম্পূর্ণ নিজের বিচার যাই দিচ্ছেন। আমার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই ছিলেন বাপ্পি ভাই, তার ভাগনা, তার জন্য আমি আমার যতটুকু দেওয়ার সামর্থ্য ছিল আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি। ততটুকু সকলে মিলায় না, তবে আজকে অনেক আমাদের মাঝে 12 বছর অতিক্রম করে 13 বছরে প্রধান করতে। তার সঙ্গে গত 8ই মার্চ আমার আরেক ছোট ভাই 3 বছর পূর্ণ করে 4 বছরে পদার্পণ করে। দুজন একই সঙ্গে আসতে আয়োজন করতে আমাদেরকে কিছু ঘুরি বছর করাবে বা সঙ্গে আমরা একটু হাসির মতো করলাম, আপনি ঘুরি বছর করাবে। আসলে যাইনি, আমরা খুশি হলো ভাগ করে ঘুরি বছর আসলে যাই না, আমরা প্রত্যেকটা আনন্দ, ছোট ছোট আনন্দ, বড় বড় আনন্দ ভাগ করে নিই। এই জন্য আমি মজা করে। তো এর সঙ্গে প্রথমে খুব বেশি দিনের সম্পর্ক না, 4 বছর পর তার মধ্যে আমার অত্যন্ত সম্পর্ক একটা গভীর হয়ে গেছে। তার ভালো থাকার আকাঙ্ক্ষায় যা আমাকে গভীর করতে বাধ্য করছে। এখানে আমি আসছি, তারপরে মানে 2 বছর হয়ে গেল।
আমি ছিলাম না এখানে, আপনার নির্বাচন হয়ে গেল, এখানে দেখছি এখানকার পেশেন্টের মধ্যে না বললেই নয়, পেশেন্টের মধ্যে অত্যন্ত বড়, সেভাবে একটু রাগী মানুষ আমাদের চেয়ারম্যান সাহেব প্রতি, হ্যাঁ একটু রাগ করে, কিন্তু তারপর তার অত্যন্ত বড়, সে বোঝার চেষ্টা করবে আসলে পেশেন্টের কিছু দরকার, এটা অনেক অনেক প্রয়োজন একটা পেশেন্টের সুস্থতার জন্য এই জিনিসটা খেয়াল করা অনেক 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 প্রয়োজন, যেটা তার মধ্যে আছে। আমি আশা করি যে সে হয়তো প্রতিষ্ঠানকে আরও অনেক 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 দূর আগে নিয়ে যাবে। তো আমি কিন্তু বেশি কিছু বলতে পারছি না, এখানে লিডার আছে, অনেক মিউচুয়ালি আছে, আমার অনেকে আছে, আমার বন্ধু যুবক আছে, তারা আমাদের সবাই কিছু কিছু করে বলবে। হ্যাঁ, ধন্যবাদ, এই বলে শেষ করছি। ডেকে নিয়ে চলো যাই। তো উজির গেছে টিমের বাসায়, টিমের সব শুনে টুনে বলছে যে রাজা বাহাদুর আপনি খুব ভালো দেখতে পাবেন, সমস্যা হবে না, আপনি এখন থেকে যা কিছু দেখবেন সব লাল দেখবেন, যা কিছু দেখবেন লাল দেখবেন। ব্যাস রাজা বাহাদুর রাজপ্রাসাদে ফিরে এসে সমস্ত কিছু লাল করে দিয়েছে। সমস্ত কিছু ঘটি বাটি সিংহাসন রাজধানী পাইপ পেয়াদা যা আছে সব লাল। দেখে কিছুদিন পর দেখে হ্যাঁ রাজার চোখ ভালো হয়ে যাচ্ছে, রাজা একটু দেখতে পায়, খুব খুশি রাজা। কিন্তু দীর্ঘদিন ভিতরে থাকবার কারণে না, রাজপ্রাসাদে থাকবার কারণে রাজার একটা অস্থিরতা আসছে, বাইরের এত রং, এত প্রকৃতি, এত সুন্দর পৃথিবী আমি দেখতে পাচ্ছি না, এটা তো হলো বাইরে তো অনেক রং, আমি দেখতে না হয় লাল রং করে নিয়েছি, বাইরের পৃথিবী দেখা যায়। তো হেকিমকে ডাকো, হেকিমকে ডাকো, দেখি আমি তার কাছ থেকে পরামর্শটা দিই। হেকিমকে ডাকা হচ্ছে, হেকিম যখন রাজপ্রাসাদের মধ্যে ঢুকছিল তখন দুই সাইড থেকে লাল রং দিয়ে তাকে একদম ভিজায় দিচ্ছে। তারপর যখন হেকিম যখন রাজার সামনে দাঁড়াইছে, হেকিম বলছে যে রাজা বলছে হেকিম একই তোমার অবস্থা, তোমার একদম যে ভিজে লাল রং চুপসে গেছে। রাজা বাহাদুর আপনি নাকি বলছেন লাল রং? হ্যাঁ আমি তো বলেছি, কারণ তুমি তো সাদা ধুতি পরে ঢুকতে, আর তুমি কি বলেছো লাল রং দেখতে আমার নিষেধ, তাই তোমাকে লাল করে দিয়েছে। তখন হেকিম বলছে রাজা বাহাদুর এটা কি করছেন আপনি? হায় হায়। রাজা বাহাদুর বলছে তাহলে কি করতাম? তো সেখানে আপনি একটা লাল চশমা বললেই তো পারতেন। তাহলে সমস্যাটা কার? রাজার মধ্যে ছিল। রাজা তার সমস্ত অপরাধগুলো নিজের মধ্যে না দেখে গোটা রাজ্যটাই পরিবর্তন করতে চেয়েছে, রাজসভায় সবাইকে পরিবর্তন করতে চেয়েছে। সুতরাং যখন আমরা নিজেরাই দায়ী আমাদের অ্যাডিকশনের জন্য, সুতরাং নিজের ভাই যেটা করলো, নিজের সঙ্গে নিজের যে কমিটমেন্ট, আমার নিজের সঙ্গে নিজের যে বোঝাপড়া, সেই বোঝাপড়াটা হওয়া দরকার। আর একটা ছোট্ট কথা বলতে চাই, যেটা প্রত্যেকটা শেয়ারিংয়ে আমি বলে থাকি, সেটি হলো যে আজকে উদয় আমরা ওই আরবিটা মনে হচ্ছে না, মরে যাওয়ার পর মানুষের যে সোয়াবগুলো লেখা হয়, এটা শব্দটা কি আমি জানি না, মরে যাওয়ার পরও তার নামে সোয়াব থাকতেইছে, সাদগায়ে জারিয়া। এই সাদগায়ে জারিয়া প্রতিষ্ঠানগুলো বা একটা গাছ লাগিয়ে গেছেন, সেই গাছে ছায়া হচ্ছে, পাখি খাচ্ছে, ফল খাচ্ছে, এগুলো নাকি আপনার নামে সোয়াব। তাকবীর আহমেদ প্রতি, অনিক চৌধুরী, অনিক ভাই এবং তুষার ভাই মিলে এই আলোচিত প্রতিষ্ঠানটাকে আবারও ডাক শুরু করে দিয়েছে, যাতে করে আমাদের অন্ধকারের চোরাগলিতে হারিয়ে যাওয়া সেই সব যুবকদেরকে যেন আমরা আবার আলোর পথ দেখাতে পারি। সেই জন্য এই প্রতিষ্ঠানটার জন্য আপনাদের কাছ থেকে আমার দোয়া চাইবো আমি, যে এই প্রতিষ্ঠানটা আপনারা দোয়া করবেন, এখানে কৃতজ্ঞতার যে জায়গাটা, এই প্রতিষ্ঠানটা যতদিন বেঁচে থাকবে ততদিন তার আমার রাহেন ভাইয়ের সাদগায়ে জারিয়া যেমন চালু থাকবে, ঠিক তেমনিভাবে আমরা এইসব অসহায় মানুষদেরকে আবার এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করে সুস্থ করে আলোর পথে নিয়ে যেতে পারবো। সেই রকম একটা আলোচিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান যেমন তাকবীর আহমেদ প্রতীককে এবার তার শেয়ারিং করবার জন্য রেডি করুন। আমি প্রতীক একজন অ্যাডিক্ট। আমার সুস্থতার বয়স 16 বছর 8 মাস। যাই হোক, আসলে আগে সরি বলে দিচ্ছি বন্ধুরা, আপনাদের ক্ষুধা হয়তো লেগে গেছে। ইনশাল্লাহ আমরা কেক কাটবো, কেক খাবো, তারপরে খাবার খাবো। হ্যাঁ, আর ঘটনাটা হচ্ছে যে আজকে মূলত অনেকের কিন্তু একসঙ্গে যৌথভাবে পালন হচ্ছে সজল এবং অনেকের। শুরুতে আমি একটু সজলের সম্পর্কে আলোচনা করি। যে সজল ড্রাইভারের সঙ্গে গাড়ি নিয়ে চলে আসছে সেন্টার তখন এই বিল্ডিং এ ছিল না, সেন্টারে উঠতে মরেছে। সজল ঢুকে গেছে, আমি বাইরে আছি, আমি বাড়িতে ছিলাম বা কোথাও ছিলাম, এরকম অনেক আমাকে ফোন দিয়ে বললো যে প্রতীক ভাই সজল গেছে, ভর্তি করা। আমি আসলাম, এসে দেখি যে হ্যাঁ সজল বসে আছে, পরিচয় হলো, কথা হলো, ভাই আপনাকে ভর্তি করা হোক, আপনার গার্জেন শেষ হয়ে দিবে। এটা তো একটা ক্রাইসিস, হ্যাঁ, যে আমরা একজন বিকাল গার্জেন ছাড়া ভর্তি করা ঝামেলা। অনেকে আবার ফোন দিলাম, অনেক বললো যে ভাই ওটা কোনো সমস্যা না, ওটা আমি করে দিব নি, আপনি ঢুকে নেন।
সদরে বললাম আপনার আর কিছু চাহিদা আছে কিনা, না সব জিনিস বুঝে দেন ড্রাইভারে, বুঝে দিল ইন্টারভিউ। তখন আমাদের উদাহরণ আসলে অনেকটা লাইফ সাপোর্টে থাকার মতো অবস্থায় ছিল, ঠিক আছে। সচল যে সময় প্রোগ্রাম নিয়ে আছে ওই সময় সচল প্রোগ্রাম যেমনভাবে নিয়েছে তেমনভাবে উন্নয়নকেও দিয়েছে। সে যেমনভাবে আমাদের কাছ থেকে দিয়েছে তেমনভাবে সে উন্নয়নকেও দিয়েছে। আমাদের মধ্যবর্তী পর্যায়ে একসময় একটা রোগীর কথা হয়, সে রাজশাহী, আমি তাকে সঙ্গে নিয়ে যাবো, এমনিতেই আমাদের রুগী নাই, আর রুগীর দরকার, টাকা নাই, বিশাল ক্রাইসিস। রাত্রে গাড়ি আসতে বলে দিচ্ছি, গাড়ি চলে আসছে, আমার টিম যে তৈরি করবে টিম নাই। শেষে আমি সদরে বললাম যে সদরে আমার সাথে যাওয়া আমার মোটামুটি কয়েকটা দিন পার হয়ে গেছে, কিন্তু কতদিন আমার মনে নেই। আমি আর একজন বন্ধু ছিল 18 দিন, মানে 20 দিন 21 দিন হবে। আর একজন বন্ধু ছিল, তাকে ডেকে নিলাম, ভাই চলে। এরপর করে আমরা 4 জন যেহেতু সে অ্যাবনর্মাল রুগীটা ছিল, বেঁধে রাখা ছিল, অনেক কষ্ট করে তাকে তুলে নিয়ে আসতে হয়েছে। সে সারা রাত যাওয়া এবং সারা রাত ধরে আসা, মানে সকাল আমরা যখন পৌঁছাই তখন ভোর হয়ে গেছে, আমরা আসার পরে বন্ধুদের তুলে দেওয়া হতো, এরকম একটা অবস্থা। তো এই সজল ওই তখন থেকেই আমাদের সঙ্গে লেগে গেছে। ও আসলে আলহামদুলিল্লাহ ও তো সুস্থ আছে। আর সজল আর অনেকের মিলগুলো কোথায়? সজল অনেক দুজনার বাড়ি ছাপা, সজল অনেক দুজনাই চেয়ারম্যানের। এই দিক থেকে যদি আমরা দেখি এরকমই আছে। সজল আর অনেকের দুইজনাই পায়ে হেঁটে এসে ঢোকা, ওদেরকে আমার ধরে আনতে হবে। অনেকের ঘটনাটা হচ্ছে এরকম যে অনেক আসলো, কলিং বেল দিল, সম্ভবত আমি খুলে দিলাম, অনেক ঢুকলো। আর আমার কাছে আগে তথ্য ছিল যে অনেক আসবে। তো হ্যাঁ, আসাদ যেটা বললো যে অনেকের আসার পরে অনেকের জিমায় ঘা হয়, মুখে ঘা হয়, বিশ্রী ধরনের, ভালো হয় না, অনেক দিন পর্যন্ত সে ভুগেছে। একটা পর্যায়ে তখন ডাক্তার মোতালে বসতো, আমি একাই অনেকে নিয়ে গেলাম, চলে, মানে রাহিম ভাই বললো যে যাবো, কিছু করবে না, নিয়ে যায় ওষুধ টষুধ করে প্রেসক্রিপশন করে নিয়ে আসলাম। আল্লাহ দিলে তারপরে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো। অনেকের পিছনে একটা টিকি ছিল, হ্যাঁ, এটা কাটা নিয়ে একটা ওর মধ্যে অনীহা ছিল, যেটা না কাটা হয়, কিন্তু ওটা আমি জোর করে একরকম কেটে দিয়ে জন্য অন্য মধ্যে ওই সময় খারাপ লাগাচ্ছে। এরকম সেন্টারে আসার পরে আপনাদের যারা যারা কম বেশি আমাদেরকে মনে মনে গালি দেন, এটা মনে রাখেন যে আপনাদের গালিটা আমাদের জন্য আশীর্বাদ, এটা আমাদের জন্য দোয়া। আর গালি এটা আপনারা দিবেনই কম বেশি, এটা আমরা ধরেই নিই। হ্যাঁ, যদি স্টাফ ভলেন্টিয়ার বা আমাদের কাউকে যদি কেউ কোনো ইনহাউস বন্ধু গালি গালাজ করে, আমরা খুব একটা এটা সিরিয়াসলি নিই, এটা আমাদের মাথায়। গ্রিন হাউসে একজন বন্ধু যদি আর একজন বন্ধুকে গালি গালাজ করে, সেটা আমরা সিরিয়াস, এটা আমাদের জন্য প্রবলেম, এটা আপনাদের জন্য প্রবলেম। তাও এই সজল অনেক দুজনে হেঁটে আসে ঢোকা। সজল এরপরে সজলেরও নিয়োগ ছিল যে সে আমাদের সঙ্গে সময় দিবে, সে 1 বছর সময় দেয়। অনেকের নিয়োগ ছিল সে 2 বছর সময় দিবে, সে 2 বছর সময় দেয়। তিনি ভাই একটা কথা বলবো যে যারা কিনা প্রোগ্রাম শেষ করে বের হয়ে যায়, তারপর একটা মন্ত্রে যোগাযোগ করে, হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ, এদের পার্সেন্টেজটা খুব কম, এদের পার্সেন্টেজটা খুবই কম। আর যারা আমাদের মানে বিশেষ করে সেন্টারে একটু সময় দেয়, দীর্ঘ সময়, 1 বছর 2 বছর 6 মাস প্রোগ্রাম শেষ করে, এদের পার্সেন্টেজটা তিনি ভাই একটা কথা বলছেন, আমাদের উদয়নের যেটা পার্সেন্টেজ, উদয়নে যারা সময় দিয়েছে একটা মোটামুটি একটা সময় এবং তারপরে তারা একটা স্বাভাবিক জীবন ফিরে গেছে, এরা মিনিমাম 90% ভালো আছে। হাতে গোনা 1 জন 2 জন আমরা আমাদের খুঁজে বের করতে কয়জন পড়ে গেছে, যারা সময় দিয়েছে পরে পড়ে গেছে, তারা রিল্যাক্স করেছে এবং স্লিপ করেছে, এরকম আমাদের খুঁজে বের করতে হয় যে ওই একটা হাতে গোনা 2-3 জন। তা না হলে যারা যারা সময় দিয়েছে তারা এখন পর্যন্ত সবাই ভালো আছে। তো বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে রিকভারি জার্নির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর ফেলোশিপের যে জায়গাটা, এখন প্রোগ্রাম অনেক রকম আরো আধুনিক করা হচ্ছে, আরো সুন্দর করা হচ্ছে, সবকিছু সুন্দর, সব ঠিক আছে, কিন্তু আমাদের সে যে আত্মার টানটা ছিল সেটা যেটা ওদের বলা হয় না যে একসময় মসজিদ ছিল কাঁচা আর মানুষের ইমান ছিল পাকা, এখন মসজিদ পাকা হয়ে গেছে কিন্তু মানুষের ইমান কাঁচা হয়ে গেছে। ঠিক সেম এখন সেন্টারগুলো এত উন্নত, আপনারা এখন বেডে ঘুমান। বাস্তবে আমরা যারা পুরোনো প্রোগ্রাম করা লোক, আমরা বেডের কথা শুনলে এখন আমাদের গাঁজা বাঁধা হয়, পেটে ঘুমান যায় না।
আমরা একসাথে ঘুমাবো লম্বালম্বি হয়ে, মানে এটার মধ্যে একটা মহব্বত আছে, এটার মধ্যে একটা ভালো আছে। আর এখন কিন্তু বেড মানে বিশাল ব্যাপার স্যাপার হয়ে গেছে, বেডে ঘুমাতে হবে, বেড না পেলে তাদের মন খারাপ হ্যান ত্যান। আর আমরা জানতামই না যে বেডে ঘুমাতে হয়েছে, ধরা পড়লো কি ভাই, কোনো পরীক্ষা নিরীক্ষা করা হলো, মানে এটা নিয়ে খুব উদ্ভিদ থাকে এবং খরচও করে আলহামদুলিল্লাহ। এখনকার গার্জিয়ান বাবা এগুলো ক্ষেত্রে খরচ করতে আগ্রহী, কেউ কেউ বলে ভাই গোটা বডি চেক আপ করার খরচ চালাতে দিই, আমরাই আসলে করাইনি, আমরা পাশ কেটে দিই। হ্যাঁ, বাস্তবে অ্যাডিকশনের কারণে আমাদের শারীরিক সমস্যা সর্বোচ্চ 5%, যেটা অনেক ফেস করেছিল, ও খেতে পারছিল না, মুখে ঘা ছিল, এইরকম অনেকের মতো কিন্তু মানে কষ্ট পাওয়া রোগীর সংখ্যা কিন্তু কম ছিল। ধরো উল্লেখযোগ্যভাবে অনেকে ছিল, আমার তো কয়েকজন আছে। কিন্তু নেশার কারণে মানে এই আমরা অ্যাডিকশনের কারণে আমাদের মধ্যে যে প্রবলেমটা হলো সেটা সাইকোলজিক্যাল, মানসিক। আর এই মানসিক সমস্যাটা কিন্তু ওষুধ খেয়ে ভালো করতে হবে এমন না। ওষুধ খেয়ে কাকে ভালো করতে হবে সেটা কিন্তু আমরা বুঝি যে জন্য ওষুধ দরকার। তা না হলে ম্যাক্সিমামই আমরা মনে করি যে যত ওষুধ ছাড়া থাকা যায় তত ভালো। যদি এখন আবার আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে যত ওষুধ দেওয়া যায় তত, ঠিক আছে, ওষুধের ক্রিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আমরা যদি ওষুধ দিতে শুরু করি তাহলে সেটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যাও সজল এইভাবে আমাদের সঙ্গে সময় দিল এবং সজল আমাদের ভাঙ্গাচোরা উদয়নকে এই বিল্ডিং এ পার করে নিয়ে এসেও একটা সময় পর্যন্ত থাকার পরে সে কিন্তু তার স্বাভাবিক কাজে ফিরে যায়। অনেক আসলো, অনেক প্রোগ্রাম শেষ করলো, শেষ করার পরে সে সময় দেওয়া শুরু। এই যে অনেক সেই সময় দিয়েছে, তুষার সময় দিয়েছে, তখন আর একটা সজল ছিল, আমি ছিলাম, এরকম আমাদের সেই সময় একটা শক্তিশালী টিম। আসলে এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে একটা টিম কতখানি গুরুত্বপূর্ণ, টিম যখন শক্তিশালী হয়ে ওঠে তখন সত্যিকার অর্থে অন্যান্য বন্ধুদের মানিয়েও ছেলেমেয়েদের জন্য প্রোগ্রাম করা সুন্দর। আজকে অনেকের হাতে পেশেন্ট আছে, আজকে সজলের হাতে পেশেন্ট আছে, আজকে তুষারের হাতে পেশেন্ট আছে, আমাদের হাতে পেশেন্ট আছে। এই কারণেই অনেকটা আমরা ভালো হতে পারি। যদি আজকে আমি স্লিপ করি বা আজকে যদি অনেক স্লিপ করে বা আজকে যদি সজল স্লিপ করে, সজলের ওই পেশেন্টের সামনে যখন সজলের সাথে দেখা হয়ে যাবে, সজল কিন্তু মুখ লুকাতে পারে। এই কারণে সেন্টারের সময় দেওয়া একটা ভালো দিক হচ্ছে এটা যে ওই একটা চক্ষু লজ্জা তৈরি। নেশা সত্যিকার অর্থে নেশা আমাদের তো চক্ষু লজ্জাটাও নষ্ট করে দেয়, আমাদের কাণ্ড জ্ঞান হারায় দেয়, যার কারণে আমরা বাড়ি যাওয়ার সাথে সাথে আবার নেশা করে ফেলি। এই ঘটনা আমাদের করে দেয়। আবার দেখা যায় যে একটা সময় পার করার পর আমরা খেয়ে ফেলি। হ্যাঁ, যাদের সত্যিকার আত্মসম্মান বোধটা দৃঢ়, যারা একটা সম্মান নিয়ে বাঁচতে চায়, তারা কিন্তু বারবার এটা করবে। আমি যেদিন মানে সাথী ভাই যেদিন ঢোকে তার মেয়েটি পরের দিন হচ্ছে আমার পরিবার। সাথী ভাই আমাদের এখানকার নিয়ম হচ্ছে যে তিন পার্কে থাকে, সবচেয়ে জুনিয়র বন্ধুটা ফুল দিয়ে শুভেচ্ছা দেয়, ফুলের শুভেচ্ছাটা দেওয়া হবে সবচেয়ে জুনিয়র বন্ধু, এতে জুনিয়র বন্ধুর মতো অনুপ্রেরণা। আল্লাহ রহম সাথী ভাই এখন পর্যন্ত, ঠিক আছে। তো সত্যিকার অর্থে আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু করার, কিন্তু দিন শেষে আমরা মানুষ, আমাদের সীমাবদ্ধতা প্রচুর। এই বাংলাদেশে যদি আমরা ইউরোপের মতো করে সেবা দেওয়ার কথা কেউ আশা করে, আমেরিকার মতো করে সেবা দেওয়ার আশা করে, আমরা পারবো না। অনেক একটা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার থেকে আশা করছে। অনেকও কিন্তু সবজি দিয়ে ভাত খাচ্ছে, অনেকও কিন্তু আলু ভর্তা ডাল দিয়ে, এবং সেটা কিন্তু অল্প সময় না, দীর্ঘ সময়। আমাদের এখন তো সেই তুলনায় এই স্টাফ ভলেন্টিয়াররা যথেষ্ট ভালো খাবার পায়। আমরা কিন্তু জাস্ট ওই মিলটাই খেয়ে থাকতে হতো, দু একদিন একটু কম বেশি কিছু ভালো, সেটাও আবার এরকম কোনো স্পেশাল রিকভারির আগমনে ঘটতো যে রিকভারি আসছে, মুরগি নিয়ে আসছে, রান্না হবে, খাওয়া, এরকম ঘটতো। আর যারা এই যে অনেক সজল যারা এখানে কাজ করছে, তারা কিন্তু টাকা দিয়ে মানে টাকা নিয়ে কাজ করে। এখানে কাজ করার বিনিময়ে ওরা কিন্তু কোনো টাকা পায়নি, উল্টো ওরা টাকা দিয়েছে। সুস্থতার ক্ষেত্রটা হচ্ছে এরকম যে যারা আমাদের মানে আজকে আমাদের জন্য একটা বড় মাইল হবে অনেক সজল, এবং ওরা দুজন খুব মিলেমিশে থাকে, ওদের এমনিতে ওরা যখন ওদের বাড়িতে থাকে খুব মিলেমিশে একসঙ্গে, এটা একটা খুব ভালো দিক।
আমিও আমার কথা হলো যে আপনারা এই অনেককে এই সদস্যকে দেখার পরে আমাদের মিন্টু ভাই আছে শেয়ার করবো বা লিডার ভাই শেয়ার করবো, হ্যাঁ লিডার ভাই মানে লিডার ভাইকে আমি সবসময় ডাকি আর লিডার ভাইকে ডাকি লিডার ভাই আসে, এটা যে কত বড় কৃতজ্ঞতা এটা আমি বোঝাতে পারবো না। মানে সেটা আমার রিকভারি হওয়ার পরে সেন্টারটা আপনার এখন ওখানে উজ্জ্বল ভাই কি বলবে, লিডার ভাই কি বলবে, প্রতীক ভাই কি বলবে, বলা নিয়ে ধরে রিকভারি বন্ধু একদিকে আমাদের অনুপ্রেরণা, সেই অনেক ভাইয়ের কাছ থেকে আমরা শেয়ার করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি অনেক একজন অ্যাডিক্ট। আমার সুস্থতার বয়স 12 বছর পূর্ণ হলো। সর্বপ্রথম কৃতজ্ঞতা নয়, মন সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানতে হয় আমার বাবা মা ও আমার সহধর্মীকে। কৃতজ্ঞতা জানাতে হয় আমার মামা বাপু চৌধুরী। কৃতজ্ঞতা জানাতে হয় আমার ডান পাশে দীপক বাবা। কৃতজ্ঞতা জানাবো আরও সেন্টারের পরিচালক রায়ন ভাই, যে আমাদের মাঝে এখন নেই। কৃতজ্ঞতা জানাবো উজ্জ্বল ভাইকে, কৃতজ্ঞতা জানাই প্রতীক ভাইকে, কৃতজ্ঞতা জানাই তুষার ভাইকে। এবং উনি আজকে সেন্টারে নাই, উনি কেমন আছে তাও জানি না, সকলভাবে আলোচনা করা হয়েছিল। ওনার জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাবো, কারণ তারা আমাকে টেক কেয়ার করছে। এবং সবচেয়ে যে আমার টেক কেয়ারটা বেশি করছে এই হাউস, সেটা হলো আসাদ ভাই। অবশ্যই তার প্রতি আমি শেয়ারিং করলে অনেকক্ষণ ধরে শেয়ারিং করা যাবে, সময় স্বল্পতা, ছোটো করে শেয়ারিং করি। হাউসে আসার বিষয়টা মামা বলবো, আপনারা শুনছেন। আমি যখন হাউসে আমাকে তখন বলা হয় যে প্রোগ্রাম করতে হবে, আমি কিন্তু প্রথম প্রোগ্রাম 2003 সাল কি 4 সাল করছিলাম, আমার সালটা মনে নেই। বেশ কিছুদিন সুস্থ ছিলাম। আলো নামের একটা সেন্টার ছিল ডিগ্রির মোড়ে, আর উদয় নামে একটা সেন্টার ছিল, উদয় ভেঙে আলো হয়েছে, এইরকম একটা সেন্টারের বিষয়। তো আমি আলোতে প্রোগ্রাম করার পরে যতদিন আলো ছিল ততদিন আমি সুস্থ ছিলাম। আলো ভেঙে যাওয়ার পরে আমি অন্য সেন্টারে গেলে আমি আর ওই ফিলটা পাই না। ফিল বলতে পারেন বা ফুয়েল বলতে পারেন, আমি পাই না। কারণ আমার সেন্টার আমার মতো, অন্য সেন্টার আমার মতো না। হ্যাঁ, তারা কথা বলে সুন্দরভাবে, হাসি কথা বলে, কিন্তু আমার মনের সঙ্গে ওই সেন্টারের মিলটা আর হয় না। তো দেখ, এভাবে করতে করতে দু একবার আসার পরে আমাকে আসতে অনেকেই বলছে, কিন্তু না আসার কারণে আমি আসতে পারতাম না, বা আমার মনের সঙ্গে মিল না হওয়ার কারণে আমি আসিনি। পরবর্তীতে আমি সিলেক্ট করলাম। এটা হলো সেন্টারের গল্প। তারপরে এই সেন্টারে আমি যখন ইন হাউস হই, আমি রাত্রেবেলায় যখন দীপক মামা আমাকে নিয়ে আসে, আমার খুব ভালোভাবে মনে আছে। আমি সেন্টারে যদি কথা বলি, দীপক মামা যখন আমাকে নিয়ে আসে মোটামুটি 11:30 পৌনে 12টা, প্রতীক ভাই আমাকে গেট খুলে দিল। যেহেতু আমি একটা প্রোগ্রাম করছি, আমার প্রোগ্রাম সম্বন্ধে একটু হলেও আমার জানা ছিল। আমি যতটুকু চেষ্টা করছি প্রোগ্রাম ভালো করে করার জন্য। আর এনে প্রোগ্রামটা অনেক বিশাল প্রোগ্রাম। এই প্রোগ্রাম কেউ যদি বলে যে মুখস্থ করে ভালো আছি, পুরা মুখস্থ করছি, আমি বলবো আমার দ্বারাই সম্ভব না। কেউ করতে পারে, আল্লাহ অনেকে কোরআন শরীফকে মুখস্থ করে ফেলতেছে, কেউ দেখে দেখে পড়ে। এটা এক একজনের এক এক বিষয়, সেটা আমি বলতে পারবো না। আমি এনে প্রোগ্রাম মুখস্থ করতে পারবো না, তবে এনের ডালপালা যদি একটু ধরে থাকা যায়, তার মানে তাদের সুস্থ থাকা সম্ভব আমার কাছে মনে হচ্ছে। তো আমি আসলাম যখন, সেই সময় উজ্জ্বল ভাইও ছিল না, রায়ন ভাইও ছিল না, তুষার ভাইও ছিল না, ছিল প্রতীক ভাই আর সজল ভাই। তার কথা বললাম। তো প্রতীক ভাই গেস্ট রুমে বসেছিল, ডিগ্রির মোড়ে ছিল হাউস আমাদের। তো আসলে হাউসের আমাদের অনেক রহমত আছে, বরকত আছে আমার প্রতি হাউসের। পানি এত ঠান্ডা, টিউবওয়েলের পানি মানে খাওয়া বা গোসল করা এত আরাম, যে করছে তারাই বলবে।
দিকের মনে। তো খুলে দিল, খুলে দেওয়ার পরে প্রদীপ ভাই জিজ্ঞেস করলো যে আপনি খাওয়া দাওয়া করছেন? আমি বললাম হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে আসছি। বললো যে তাহলে আমরা একটু খাচ্ছি, তাহলে আপনিও খান। না আমি খেতে পারবো না, আসলে অ্যাডিকশন অবস্থায় তো খাওয়া দাওয়া করা যায় না, যত ভালোই খাওয়া হোক। তো আমি খেলাম না। প্রদীপ ভাই বললো যে ঠিক আছে তাহলে বসো। প্রদীপ ভাই খাতে বসলো। আর সদল ভাই ছিল, মোহন ভাই নামের একটা ছেলে ছিল। তখন সে রিকভারি হয়নি, সে ইন হাউস থেকে এবারে আসছে, কাজ করে। তো তখন মোহন ভাইকে ইয়া বললো যে সদল ভাই বললো আপনি কি সিগারেট খান, আপনি ইন হাউস গেলে কিন্তু আমি জানি ভাই ইন হাউস গেলে ইন হাউসের ব্র্যান্ডই খাতে হবে, অন্য কোনো ব্র্যান্ড এখানে খাওয়া যাবে না, এটা আমি জানি। তো বললো তাহলে আপনি প্রোগ্রাম করবেন? আমি হ্যাঁ আমি প্রোগ্রাম করবো অনেকদিন আগে। ঠিক আছে তাহলে আপনি কি খাবেন বলেন, আপনি কি সিগারেট খাবেন? আমি বললাম তখন বলি সিগারেট, বললাম তো হ্যাঁ সিগারেট। তো বললো ঠিক আছে আপনার কিন্তু এই লাস্ট বলি সিগারেট খাওয়া হচ্ছে, তারপরে আর আপনি কিছু পাবেন না, ইন হাউস খাওয়া লাগে। আমি জি না। তো যাক তারপরে সিগারেট দিল। আমি বসে থাকার পরে ওনারা খাওয়া দাওয়া করার পরে আমাকে ইন হাউসে তুলে দিল, করলাম। তখন আমি যেহেতু আমার ভাই আছে, আমার কোনো প্রবলেম হয়নি, আমি বুঝতেও পারিনি, ভালোভাবে প্রস্তুতি করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আসাদ ভাই মাথায় হাত দেয়, আমি তো ঘুমাতে পারিনি, সেই রাত্রে ঘুমাচ্ছি, ভালোভাবে ঘুমাচ্ছি। মাথায় যখন হাত দেয় তখন মানে খুব বিরক্ত লাগতেছে, এত তাড়াতাড়ি ডাকা ডাকি উঠলাম। যেটা উঠার পর প্রেয়ার রুমে গেলাম। প্রেয়ার রুমে গিয়ে আমাকে লিখিত কিছু নিয়ম ধরাই দিল, আর অলিখিত কিছু নিয়ম জানাই দেওয়া হলো সেন্টারে। তো ওইভাবে প্রেয়ার রুমে প্রেয়ার প্রার্থনা হলো। প্রার্থনা হওয়ার পরে আমাকে বললো যে আপনি তারা একটু রেস্ট নেন। আমাকে একটু ঝাড়া বসা করে দেয়, বললো যে আপনি বিছানা করে দেওয়া হয়েছে, আপনি একটু রেস্ট নেন। প্রথমে জিজ্ঞেস করছিল রেস্ট নেবেন না? বললাম যে আমার খুব খারাপ লাগতেছে, একটু দিয়ে দেন। বলতেছে তাহলে আমি রেস্ট নিই। তো রেস্ট নিলাম। রেস্ট নিতে শান্তু মামা আমার পাশে দেখি, শান্তু মামা শুয়ে আছে আমার পাশে। তো শান্তু মামার সাথে কথা বলতেছি, কথা বলতে খুব বিরক্ত লাগতেছিল। এটা শান্তু মামা জিজ্ঞেস করতেছিলাম, আমি উত্তর দিচ্ছিলাম। তারপর এরকম অবস্থায় ঘন্টা দেড়েক দেওয়ার পরে শুরু হলো আমার শরীরের যন্ত্রণা। তখন আসাদ ভাই আর পিন্টু ভাই মানে আরেক ছেলে ছিল, তারা আসে তেল দেওয়ার পরে গোসল করে দিল। গোসল করে দেওয়ার পরে রায়ন ভাইয়ের সঙ্গে রায়ন ভাইকে ডাকি দিচ্ছিলাম, বলতে পারবো শুনতে পাচ্ছিলাম রায়ন ভাইয়ের বলে, রায়ন ভাইয়ের সঙ্গে কখনো আমার দেখা হয় নাই। তো ক্লাস নেওয়ার পরে আমি বিকালে নাস্তার কথা বললাম, আমি নাস্তা খাতে পারতেছিলাম না, কোনো কিছু খাওয়া দাওয়ার সময় সকাল বন্ধ হয়ে গেল, এবং আমি সিগারেটও খেতে পারতেছিলাম না। সিগারেট অবশ্যই সিগারেটটাও আমি নিতে পারতেছিলাম না। ভিতরে চেষ্টা করলাম সিগারেট খাওয়ার, খেতে পারলাম না। একটু চা এক দুই ঢোক দিলাম, দেওয়ার পরে রাত্রেবেলা রায়ন ভাই ডেকে নিয়ে গেল আমাকে রেস্ট করতে। রায়ন ভাই বসে আছে, আর আমার প্রেশার কম বেশি হচ্ছিল, ফট করতেছিল প্রেশার বারবার। রায়ন ভাই নিজের প্রেশার ভাবলো, প্রেশার হওয়ার পরে বললো যে প্রেশার তো প্রবলেম হচ্ছে, এটা কমপ্লিট ছিল না। তখন একটু সদল ভাই ছিল, সদল ভাইকে বললো যে সদল এটা ভালোভাবে একটু মাথায় দেবো। আমাকে তখন কোনো কিছু রায়ন ভাই ওইভাবে কিছুই বললাম, দিয়ে বললো যে দিয়ে রেস্ট নেই। আমি রেস্ট নিতে গেলাম, নেওয়ার পরে যখন খাওয়া দাওয়া শেষ হলো, আমি তো খেতে পারলাম না, একবারে খুবই সামান্য খেলাম। এবং সদর ভাই বলল যতটুকুই পারেন, আমার মনে আছে আরো সবজি ছিল, সবজি আর ডাল ছিল, আলু ভর্তা ভাত ছিল না, সবজি ছিল, সবজি কাটা ছিলাম না, পানিতে কোনো রকম অল্প একটু মানে বেঁচে থাকার মতো খাওয়ার পরে রাত্রেবেলা
নাইট শেয়ারিংয়ে বসার পরে বললো যে আপনি হিল্লাতে বসেন। আমি হিল্লাতে বসলাম। আমার প্রচণ্ড শরীরে বেড়া ছিল, খুব কষ্ট হচ্ছিল বসে থাকতে। তো ওভাবে বসে আমি নাইট শেয়ারিং কোনো রকম করার পরে কিছুক্ষণ পরে বললো যে আপনি কোথায় আসেন, রায়ন ভাই ডাকছেন। রায়ন ভাইয়ের কাছে গেলাম। আমার এই জিনিসটা খুব ভালোভাবে মনে আছে। রায়ন ভাই আবার পেশেন্ট মাত্র তো বলতেছে পেশেন্ট তো খারাপ করতে চাই সবাই, অনেকের পেশেন্ট কম বেশি আছে, বারবার কম বেশি আছে, খুব খারাপ জিনিস। আর একটা কথা আমাকে বললো রায়ন ভাই যে তুমি বাপি ভাইয়ের ভাগনা মানে আমারও ভাগনা। এখানে ভাগনা মামা ভাগনা চলে না, ভাই চলে বলে আমাকে ভাই করে রাখতেছ। তুমি বাপি ভাইয়ের ভাগনা, বাপি ভাই শ্রদ্ধে হলো, এমন কিছু হাউজে করবা না যেটা আমার কোনো খারাপ কোনো পদক্ষেপ নিতে হয়। এই কথাটা আমার আজও রায়ন ভাইয়ের মনে হয়, এখনো মনে হয় যে রায়ন ভাই আমার সবার সামনে থেকে এই কথাটা বলতেছে। তারপরে একদিন দুই দিন, তৃতীয় দিনের দিন আমার খুব ভালোভাবে মনে আছে এই জিনিসগুলো, যে আমার এমন খারাপ পরিস্থিতিটা হয়ে গেল। দীপক মামা, আমি গোসল করতেছি, আমাকে চেয়ারে বসে রাখে আসাদ ভাই, পিন্টু ভাই গোসল করে দিচ্ছে। আমার ওই অবস্থা দেখে দীপক মামা আমাকে দেখে ব্যাক করছে। তার মানে দীপক মামা ভয় পাইছে। কি ভয় পাইছে? অনেক যদি এখন বাড়িতে চলে যেতে চাই তাহলে তো আমি মহাবিপদে পড়ে যাবো। হ্যাঁ, আমাকে দেখার পরে আবার মানে ব্যাক করছে, ইউটার্ন নিয়ে দিচ্ছে দীপক মামা। দেখ, আমি বাসায় যাওয়ার কথা বলিনি, এখানে ব্যাপার আছে। আমি কিন্তু ভালোভাবেই আছি, ভালোভাবেই ছিলাম, কিন্তু আমি বাসায় বলে আসছিলাম একটা কথা, আমি 21 দিনের বেশি 22 দিন থাকবো না। এই কথা কিন্তু আমি বলে আসছিলাম, এবং বাপি মামাকেও বলছিলাম, দীপক মামাকেও বলছিলাম। তো ওনারা বলছে ঠিক আছে, ওকে, তুমি 21 দিনই থাকো, 22 দিন তোমাকে থাকতে হবে না। তা আমি সেন্টারে আসার পরে যখন আমার শরীরে একটু একটু করে ঠিক হতে শুরু করলো, তাদের দীর্ঘ চেষ্টায় অনেক তারা সাহায্য সহযোগিতা করতে আমার পেল। বিশেষ করে আসাদ আর পিন্টু ভাই, তুষার ভাইও অনেক সময় প্রবলেম, কী প্রবলেম, দেশের বাবা আমার বিভিন্ন একটা করতো। সার্বজনিক পাইছি প্রদীপ ভাইকে, সার্বজনিক থাকতো, দেখাশোনা করতো, প্রদীপ ভাই বলতো যে কী প্রবলেম বা কিছু কোনো সমস্যা হচ্ছে কিনা। 2 দিন দেখা গিয়েছে যে আমি 13 কি 14 দিন পর্যন্ত আমি সিগারেট খেতে পারছিলাম না। 13-14 দিনের পরে হালকা হালকা করে একটা দিকে আমি সিগারেট খেতে পারছি। সিগারেট খাওয়ার আমার প্রচণ্ড টান ছিল, কিন্তু আমি খেতে পারতাম না। খেতে শুরু করলাম, তারপর আস্তে আস্তে 21-22 দিনের মধ্যে আমি কিন্তু ভাত খেতে পারিনি। আমি অনেক মানে যেরকম আসছিলাম, অনেক আপনারা এই দেখা যায় যে আপনাদের চেহারা 22 দিনের মধ্যে সুন্দর হয়ে যায়। আমার কিন্তু ওইরকম চেহারাটা ছিল, আমার চেহারা খুব খারাপ হয়ে গেছিল। তবে একটা জিনিস কি, যে বাইরে বিভিন্ন জায়গায় নেশা করার অবস্থায় যে চেহারাটা থাকে, নেশা করার পরে তো আর ওই খারাপ চেহারাটা থাকে না। তো বাসা থেকে আসলো যেদিন রায়নবার আগের দিন, যেদিন 20 দিনের দিন, দেখেন আমার ভাগ্য দেখেন আপনারা, 20 দিনের দিন রায়ন ভাই আমাকে ডেকে বললো যে অনেক, কালকে তোমার বাবা আসবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বাবা আসবে, বাবা আসার পর কথা, পরের দিন সকালে তো বাবা আসবে, আমাকে রাত্রে বললাম, আমার সেদিন 20 দিন রাত 21 দিন দেখা। বাবা আমার টেনশনে চিন্তায় অসুস্থ হয়ে গেছে। পরে আবার 21 দিনের দিন রায়ন ভাই আমাকে একাই রাখলো। দেখে রায়ন ভাই প্যাকেটের থেকে আমার সিগারেট বাইর করে দিয়েছে। অনেক সিগারেটটা খাওয়া না ভাই, খাওয়া না পরিচিত আমাকে প্যাকেটের থেকে আমি সিগারেট বাইর করে দিলে আমি খাবো। আমি না ভাই, খাবো না সিগারেট। বলছে না খাবো, না ভাই আমার কাছে সিগারেট আছে, ভিতরে যাই খাবো। রায়ন ভাই বলতেছে না, তুমি আমার সামনেই খাও, আমি তোমাকে বলতেছি, এটা কোনো তোমার পরীক্ষা করি কিনা ভাই, তোমার সঙ্গে আমি কথা বলবো, তুমি সিগারেটটা খাও। তো রায়ন ভাই খারাপ হয়ে গেছে, সেই সময় লাল সিগারেট খাবো, পরে খাবো সিগারেট খাবো, তখন লাল সিগারেট খাবো, সিগারেট খাই করে দিল, আমি চলে আসি। শেষ পর্যন্ত রায়ন ভাই নিয়ে আসতে না, ধরা সিগারেটটা খাবো। তারপরে
টিকিট ধরার পরে তখন রায়ন ভাই বলতেছে অনেক আমি এই কারণে তোমার গার্জিয়ানকে বলি না, হঠাৎ করে তোমার বাবা দিছে। আর এমতো অবস্থায় তোমার বউ এবং তোমার মা বাসায় নাই, তোমার বইয়ের কি জানি পরীক্ষা দিয়েছে। এই কথা আমাকে রায়ন ভাই বলল। কি পরীক্ষা দিতে গেছে? ও আরেকটা বিষয় সেটা হলো বলতেছে পরীক্ষা দিবে এবং তোমার ব্যাটার রেজাল্ট টেস্ট করতে দিচ্ছে, টেস্টের রিপোর্টটা দিবে। আমি কোনো ক্রমেই মনে করতে পারি না কি টেস্টটা দিচ্ছে। এখন একবার চিন্তা করি নিজে, একবার রায়হান ভাইকে বলি কি টেস্ট করতে দিচ্ছে আমার ছেলে তো বড় বেশি, কিন্তু টেস্টটা করতে দিচ্ছে বেশ কিছুদিন আগে। আমি যখন বাইরে ছিলাম তখন দীর্ঘ সময় লাগতো থাইরয়েডের টেস্ট, সর্দি কাশি প্রবলেম ছিল, এই জন্য থাইরয়েডের ডাক্তার চিন্তা করছিল থাইরয়েডের টেস্টে। কিন্তু নেশা ছাড়ার পরে মস্তিষ্কে এমন হয়ে গেছে যে আমি কোনো কিছু মনেই করতে পারি না। রায়ন ভাই বলতেছি, রায়ন ভাই তুমি টেস্ট করতে দিচ্ছে ভাই, আপনি বলতে পারবেন ভাই আমি তো এত শুনিনি, আর এই মুহূর্তে তো কাউকে ফোনও দিতে পারতেছি না। তোমার আব্বু বাপি ভাই যদি জানতো তাহলে হয়তো বাপি ভাই ফোন দিতে পারতাম, বাপিও আমার কীভাবে যাবে তাও তো জানি না। তো দেখ, মন খারাপ করো না, তুমি আপাতত ভিতরে দাও, দেখ কি হয়। তো 21 দিনে দেখা হলো না, 22 দিনেও দেখা হলো না। 23 দিনের দিন আমার মা, আমার বউ, আমার ছোট বোন আর আমার ছেলে আসলো, আমার সঙ্গে দেখা হলো। প্রচণ্ড গরম ছিল, ওই হাউস একতলা হাউস, খুব গরম ছিল আমাদের, খুবই গরম। আমার ছেলে প্রথমে আসে, প্রথম গেটে ঢুকার পরে আমাকে চিনতে পারে না। আমি হাফ প্যান্ট পরে আছি, আমার চুল ছোট ছোট। সুদীপ ভাই বললো আমার চুল এমনিতেও বড় ছিল, আর একটা অনেক বড় টিকি ছিল, কেটে দিছে। আমার ছেলে, আমার ছোট ছেলে, তারপরে তো বাপে ভুলে যাওয়ার চিনতে পারে না। তো মিনিট 5 পরে ইজি হয়ে গেল, তখন চিনতে পারলো, তখন আমার কোলে আসলো। আসার পরে ওর প্রথম কথা হলো, বাবা ঈদই নাই, অনেক গরম, অনেকটা তো বলতে পারো অনেক গরম, এরকম ভাবে বলতে। আমি তখন ওকে বললাম, না বাবা এখানে তো ঈদই নাই, এখানে খুব গরম। এই কথা বলার পরে দীপক মামার মোটরসাইকেল বাইরে দাঁড় করা আছে, মোটরসাইকেলে চলবে। তো তখন আমি আবার বললাম যে আপনারা গল্প করেন, আমি ওকে ভিতরে নিয়ে যাই। রায়ন ভাইয়ের মোটরসাইকেল আছে, রায়ন ভাইয়ের মোটরসাইকেলে ওকে উঠাই। রায়ন ভাইয়ের মোটরসাইকেলে আসে, ভিতরে আসে। রায়ন ভাইয়ের 135 লাল কালারের গাড়ি ছিল সেই সময়। তো ওখানে বসে ওখানে বসাই দিলাম, বসে দিয়ে কী খবর বাবা, এই কথা তো ওইরকম ভাবে বলতে পারে না, কথা বলতে পারে। তো আমার মা এসে প্রথমে বলছিল, প্রথম কথাটাই ছিল এটা, আপনি মামা বসেছিল ওখানে, দীপক মামা ভিতরে গেছিল। আমার মা আমাকে বললো যে তুই চলে যাবি, আজকে কি তোকে নিয়ে যাবো, টাকা পয়সা সব ক্লিয়ার করে দিবি। আমার যাওয়ার কিন্তু আসার আগ পর্যন্ত আমার যাওয়ার আকাঙ্ক্ষা ছিল আমি চলে যাব, কিন্তু আমার ছেলেকে দেখার পরে আমার মুখটা অল্টা হয়ে গেছে যে আমাকে ভালো থাকতে হবে, তাহলে আমি তো এখান থেকে বাইরে যাবো, আবার মাল খাবো। কয়েকদিন পর তো বলতে হিরোইনের ব্যাটা যাচ্ছে, আমার ছেলেকে দেখে কি কথা বলবে। আমি বললাম যে না, আমি যাবো না, আমি যাবো না, আব্বু তুই সত্যি যাবো। এই কথা যখন বললাম তখন বললেন বাবা উঠে দেখা হচ্ছে, ডাক্তার ডাক্তার দেখো কেমন ভালো আছে, 2-4 দিনের মধ্যে তোর বাবার সঙ্গে দেখা করতে হবে। আমি থেকে যাওয়ার পরে সেই দিন যেদিন থেকে গেলাম তার 1 কি 2 দিন পরে এনে মিটিংয়ে মুস্তাক ভাই এসেছে শেয়ার করে। মুস্তাক ভাইয়ের শেয়ারিং শুনে তখন মনে হচ্ছে যে এই লোকগুলো এতদিন সুস্থ আছে কিভাবে সম্ভব, এই লোকগুলো এতদিন সুস্থ আছে, এই মুস্তাক ভাই এতদিন সুস্থ আছে। মুস্তাক ভাই শেয়ারিং করলাম, তো তখন আমিও মিলালাম যে আসলে মুস্তাক ভাইয়ের জীবনে তো অনেক স্ট্রাগল করছে, আমরা অনেক
নেশাগ্রস্ত অবস্থায় অনেক সিস্টেমবাজি, অনেকে অনেকে অনেক কিছুই করছে, ঠিক আছে। আমরাও ওই রকম কিছু না করলেও আমরা ফ্যামিলির থেকে তো সিস্টেমবাজিটা ফ্যামিলি করছি, মানুষে করিনি, কিন্তু ফ্যামিলি তো করছি। এই যে থাইরয়েডের টাকা আমাকে দিছে, ও পরের দিন সকালবেলা আমার রাজশাহী যাওয়ার কথা সেন্টারে ঢোকার আগে, ওকে ট্রিটমেন্ট করানোর জন্য। আমার বাবা আমাকে টাকা দিছে, পরের দিন সকালবেলা মাল খাইতে গিয়েছে, মাল টাল খেয়ে আসার পরে আমি বলতেছি আমার মানি ব্যাগ দিয়েছে। এটা হলো আমাদের জীবন। আমার মানি ব্যাগ হারিয়ে গেছে, আমি এই কথা এসে বলতেছি মানি ব্যাগের টাকা ছিল, আবার টাকা দাও তাহলে ট্রিটমেন্ট করবো। আপনি বলেন যে তোকার দেওয়া লাগবে না, ট্রিটমেন্ট যদি তোকাটা করতে হয় আমি করবো। বিশ্বাস নাই তো, বিশ্বাস থাকবে কেমন করে? বিশ্বাস রাখছি আমরা। রায়হান ভাই একটা কথা সর্বসময় আমাদেরকে এই কথা বলতো, বিশেষ করে আমার সঙ্গে যখনই বসছে রায়হান ভাই এই কথাটা বারবার করে বলছে, তুমি এমন কোনো কর্ম করে আসবে তোমার জন্যে ফুল দিবে, ফুল দিয়ে রাস্তা করে রাখবে আর ফুল ছিটাবে, তুমি এমন কোনো কর্ম করোনি। তোমার চিন্তা করতে হবে, তুমি যাবে, তোমার পায়ের নিচে কাঁটা, এই কাঁটাটা ফুটবে, তোমার রক্ত বেরোবে, কিন্তু তারপরে তোমাকে চলতে হবে। আমি কয়েকটা ঈদ, প্রতীক ভাই আছে এখানে, প্রতীক ভাই জানে, আমি কয়েকটা ঈদ আমার বাসায় করেছি, বউ বাচ্চাদের সঙ্গে, বাবা মার সঙ্গে। ঈদের আগের দিন আমি এখানে কাজ করার পরেও আমি যখন কাজ এখান থেকে চলে গেলাম সাপাহারে আমার কর্ম, আমার তো এক সময় ফিরে যেতে হবে, আমি সেন্টারে থাকলে না, আমার কর্ম আছে। সে কর্ম ফিরে যাওয়ার পরেও আমি সেন্টারে এসে ঈদ করছি। আমি ঈদের দিনটা আমার জন্য খুব লিখছি, আমি ওখানে ঈদ করবো না, আমি এখানে এসে ঈদ করবো। আমি উদয়নে আসছি, উদয়নে আসি। রায়হান ভাই সর্বোপরি একটা কথা বলতো, যে কথাটা আজও আমাদের কানে বাজে, যে এই সেন্টার আমার না, এই সেন্টার তোমাদের সবাই, রিকভারিদের সবাই, যারা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই সেন্টারটা বিক্রি হয়ে যাওয়ার মতো অবস্থা, চালাতে পারতেছিল না, যেহেতু ফ্যামিলি থাকে। তখন প্রতীক ভাই, তুষার ভাই, আমি এবং উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথাবার্তা চিন্তা করে, ওই যে ভরপোড়া গরু সিঁদুর থেকে ডরাই, আমার একবারে স্ন্যাক খাওয়া আছে, যে আমার আলো নাই, আমার উদয়নে যদি চলে যায় তাহলে তো আমি একটা বিপদ করতাম, আমি আবার যদি হয়ে যাই। যা কিছুই হোক, প্রতীক ভাই, তুষার ভাই বললাম, প্রতীক ভাই করেন সব কিছু বাদ দেয়, প্রতীক ভাই করেন হাল বান্ধব। তারপরে ভাবি যথেষ্ট ভালো মনের মানুষ এবং যথেষ্ট ভালো, ভাবির সঙ্গে আগে থেকে সম্পর্ক পরিচয় ছিল। আমি এখানে গ্রিন হাউস থাকাকালীন, গ্রিন হাউস থেকে বের হয়ে যায়, যখন কাজ করছি তখন রায়হান ভাইয়ের বাসায় কাজ চলতেছিল, সেই সময় বেশ কয়েক মাস দেওয়া হয়েছিল। যেহেতু রায়হান ভাই শালা প্রতীক ভাই, সেহেতু তাদের সঙ্গে তো একটা আলাদা সম্পর্ক আছে, আর আমার সম্পর্ক রয়েছে তার দায়িত্ব। রায়হান ভাইয়ের সঙ্গে গিয়ে রায়হান ভাইকে রেখে আসতাম, মোটরসাইকেল করে আমি নিজে গিয়ে বাসায় আমার গিয়ে আসতাম। অনেক সময় ভাবি আসো চা খাওয়া দাও, অনেক সময় অনেক রাত্রে গেলে রাত্রে 11টার সময় খাইছি, যেমন বাজার রাত 3টা, 11টার সময় খাই গিয়ে চলে আসে না, তাহলে খাওয়া আসো, ভাত খেয়ে এসেছি, এরকমভাবে ভাবির সঙ্গে একটা ভালো সম্পর্ক। ভাবি বললো যে তুমি আর কিছু করো ভাই, তোমার ভাইও চাইছে যে সেন্টারটা থাকুক, তখন চিন্তা ভাবনা করে সেন্টার নিলাম। আর সর্বোপরি আসলে ইন হাউসে আসে, এই যে বন্ধুদের সঙ্গে আমি যদি ইন হাউসে আসি, আমি হাউসে আসলে অন্তত পক্ষে নাইট কোনো কিছু না করলেও নাইট শেয়ারিংয়ে হয়তো পুরাতন বন্ধু যারা আছেন বা রিকোয়ারে যারা আছেন তারা জানেন আমি নাইট শেয়ারিংয়ে বসি। অন্তত আমি সারাদিন সময় না দিতে পারিনি, হয়তো বা কাজে আসছি এখানে, বা প্রদীপ ভাইদের সঙ্গে, তুষার ভাইদের সঙ্গে আড্ডা উঠতে মারছি, বা উজ্জ্বল ভাইদের সঙ্গে করার পরে আমি যে দিন রাত্রে থাকছি, আমি নাইট শেয়ারিংয়ে, প্রত্যেক নাইট শেয়ারিংয়ে আমি বসছি বন্ধুদের সঙ্গে। এটা একটা আলাদা ব্যাপার। আপনারা আজকে যে জায়গায় আছেন, আমরাও তো সেম জায়গা থেকে উঠে আসছি, একই অবস্থা। আজকে আপনার 12 বছর আগে আমার ওই একদিনই তো ছিল, ওই একদিন করেই গনে আসতে হয়েছে।
এদিকে সবচেয়ে সিনিয়র রিকভারি বড় ভাইয়েরও তো আজকে 28 বছর চলতেছে, কিন্তু 28 বছরে একটা বিলি করে সবাই ভালো থাকতে পারলে আমরা কেন পারবো না। আর মোস্তাক ভাই বলতো, মোস্তাক ভাইয়ের যে শেয়ারিং এর কথা একটা মনে আছে যে ঈদের দিন মোস্তাক ভাই ডিশ করছে, ফ্যামিলি একসাথে মোস্তাক ভাই করতে বাড়ি বেড়াচ্ছে, মোস্তাক ভাই ডিশ করছে। মোস্তাক ভাই প্রায় তখন আসতো, মোস্তাক ভাই বহুত শেয়ারিং করছে এবং দীপক মামা তো থাকতোই ওখানে, সেন্টারে আসতো। আসলে সবচেয়ে বড় কথা হলো সেন্টারে থাকতে হলে আমার নিজের কাছে সৎ থাকতে হবে। ভাই বলে গেছে কথাটা, নিজের কাছে সৎ না থাকলে, হ্যাঁ আমি যখন খেতে পারতাম না, আমাকেও তো প্রায় মেয়ে নিজে বলছে দুধ খাবা, ডিম খাবা, বাপি মামা, দীপক মামা, ওনারা আছে, আমি বাড়তি কোনো সুবিধা নেই, একটা ডিমও আমার স্ট্যান্ড আপ যেটা দিচ্ছে আমি সেটাই দিচ্ছি, আমি বাড়তি কোনো সুবিধা নেই। তবে আমার এই সুস্থতা আল্লাহর কাছে অবশ্যই কৃতজ্ঞতা, আমি অবশ্যই কাবুল সবসময় করি এবং সর্বোপরি এই সেন্টারের অনেক সাপোর্ট। আর একটা বিশাল সাপোর্ট সেন্টার থেকে বের হয়ে যাওয়ার আমি যদি থাকে বাবা মা এবং যদি বিবাহিত হয় বলে এই সাপোর্টটা যদি কারো না থাকে সমস্যা। আমি ভাগ্যবান মনে করি এই দিক থেকে আমি অনেক সাপোর্ট পাই। যেমন আমার যতই কাজ থাকে আমি যদি বলি যে সেন্টারে আমাকে আসতে যাতে হবে, সব কাজ বন্ধ, সেন্টারে যাতে এই নিয়ে আর কোনো দ্বিতীয় কেউ কোনো দিন বলবেন কেন বাবা, সেন্টার বিষয়ে অনেক ফ্যামিলি আছে, বাবা মা আছে, তাহলে একশো আবার কেন সেন্টার যাতে এই অ্যালার্জি, এটা অ্যালার্জি, মানে ওনাদের কাছে এখন সেন্টারে যাবে এটা অ্যালার্জি, মাল খেয়ে বেড়াচ্ছে সেটা অ্যালার্জি ছিল না আমাদের কাছে, কিন্তু সেন্টারে আসবে এটা অনেকের কাছে অ্যালার্জি। তো অনেক আমাদের হাউসের অনেক সিনিয়র রিকভারিরা আছে, রায়ান ভাইয়ের হাউস থেকে সেন্টারটা আসছে না অনেক বছরের। তো ওনারাও আসে, ওনাদের সঙ্গেও যোগাযোগ হয়, ওই যে লিডার ভাই প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে, আমাদের এটা অনেক ভালো লাগা। মোস্তাক ভাই, দীপক মামা, সবাই এবং আজ এই হাউসে যতদিন কাজ করছি, কাজ করাতে এই যে আমাদের হাতে বলতে এই সমস্ত পেশেন্টগুলো বের হয়েছে অনেক ভালো আছে। এই যে রিকোয়ার আমার পেশেন্ট, অনেক পেশেন্ট আছে এরকম তুষার ভাইয়ের পেশেন্ট, আবার তুষার ভাইয়ের কলিগও বলা যাবে। এই আমাদের সম্পর্কটা আসলে, আর এই যে এখন আসলে বাইরের লোকের সঙ্গে মিশতে আমাদের ভালো লাগে, কেমন লাগে না, যাত্রা আলাদা, আমাদের যাত্রা আলাদা, আমাদের দুঃখ কষ্ট একটা রিকোয়ারি বুঝতে স্বাভাবিক মানুষ বুঝতে না, সদরের সঙ্গে মিলতে না, সদরের সঙ্গে মিলতে হওয়ার কারণ হলো সদর আমার অনেক ছোট, অনেক দূর, কিন্তু তারপরেও কি ওর সঙ্গে একটা বন্ধুত্ব সর্বোপরি আসলে যে আজকে দুইটা ব্যক্তি খুব খুশি হলো, বাবা মা বা তারা আপনারা তারা তো অবশ্যই খুশি। আমি তাদের মুখ দেখে তাদের কথাবার্তা দেখে বুঝতে পারছি আমাদের যারা সিনিয়র পার্সনরা অনেক খুশি। দুইটা লোক খুঁজে আজকে কি আমার আরো বড় শিক্ষক হতে আমার রায়ন ভাই বাবু ওনাদেরকে আমি সহযোগিতা করি এবং সারা জীবন বলব। সর্বোপরি কথা বাড়াচ্ছি না, অনেক সময় হয়ে গেছে। রাহেন ভাই আপনার জন্য আপনারা দোয়া করবেন, যারা এই অবস্থায় আছেন তাদের জন্য দোয়া করবেন, তারা যেন চিকিৎসা নিতে পারে, ভালো থাকতে পারে। আর আমাদের জন্য আমরা যারা রিকভারি নিচ্ছে এবং তাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো এবং ইনশাআল্লাহ সামনে আপনারাও একটা একটা করে দিন পার করে অনেক সিনিয়র রিকভারিতে পরিণত হবে, এটাই আমি চাইবো, এটাই আমার আশা থাকবে আপনাদের কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন। এই দিন নয়, আরো দিন আছে।
সুলাইমান। এই দিন নয়, আরও দিন আছে, এই দিনের নিব, সেই দিনেরও নিব আমরা, এই দিনেরও কাছে। আজকের এই দিনটা হলো ভালোবাসার দিন, অর্জনের দিন, সাফল্যের দিন, ফুলের দিন। আমরা ফুলের শুভেচ্ছা জানাবো আমাদের নতুন বন্ধু সুলাইমান ভাইকে। আমরা আমাদের আজকের আকর্ষণ আমাদের রিকভারি জার্নিতে এই বর্ষপূর্তি হলো এই অনিক ভাই এবং সদর ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে সুলাইমান ভাই নতুন বন্ধু। আচ্ছা বসেন, আপনি বসেন। ছবি নেন। তুহিন ভাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের অনেক ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। ফুলটা ঘুরে নেন, ফুলটা ঘুরে নেন, হ্যাঁ। ওর দুটি মগ আমরা উপহার দিব দুজনকে। প্রথমটি আমাদের মোস্ট সিনিয়র রিকভারি, আমাদের ফ্যাশনেবল বড় ভাই, ফ্যাশনেবল রিকভারি আমাদের দীপক ভাই অনেক চৌধুরী। ধন্যবাদ দীপক ভাইকে। এবার সজল ভাইকে এইটা মগ দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের আর একজন মোস্ট সিনিয়র রিকভারি লিডার ভাই। ফুলটাই দেন সেশন হয়ে যাক। আমি একটু এক মিনিট সময় নিয়ে ফেলি। হাউসের তরফ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের উদয়নের চেয়ারম্যান আব্দুল আহমেদ প্রতীক সহ, মোস্তাক ভাই, মিন্টু ভাই, লিডার ভাই সহ এই দুজনকেই, সদর ভাই এবং অনিক ভাইকে হাউসের তরফ থেকে উদয়নের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানাবেন। এক সাইডে প্রতীক ভাই আমাদের প্রার্থনাটা শেষ করে শোনেন, একটু সংক্ষেপে বলে। আমরা খাবার শেষে, আপনারা তো শুনলেনই, আমরা খাবার শেষে যে আজকের অনুষ্ঠানের জন্য যে কেক নিয়ে আসা হয়েছে সেটা আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে, সেটি আপনাদের রাতের খাবার শেষে সেই কেকটা আমরা করবো। সময় স্বল্পতার কারণে আপনারা ওইটা দিয়ে দেবো। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। এবারে গোপনীয়তার প্রার্থনা আচ্ছা, আমরা বিজয়ের গান এবং গোপনীয়তার প্রার্থনা এটা কাটিং করে ফেললাম সময় স্বল্পতার কারণে। আমরা আশীর্বাদের প্রার্থনা দিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করি। সকলে উঠে যান। হে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, তুমি সকল অ্যাডিক্টদের আশীর্বাদ করো, যে যেখানেই থাকুক না কেন সেই সমস্ত হতভাগ্য যাদের সত্যিকার ভাবে সুস্থ হওয়ার প্রয়োজন, তাদের প্রতি তুমি সহানুভূতিশীল হও, দয়া করো এবং এই সুন্দর পথ দ্বারা পরিচালিত করো। যেমন তুমি আমাকে আরো অনেককে সাহায্য করেছো। আশীর্বাদ করো যারা সুস্থ এবং সুস্থতার পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রভু তুমি বিশেষভাবে সহানুভূতিশীল হও এবং দয়া করো যারা সত্যিকার ভাবে অসহায় এবং এখনো জানার তাদের মুক্তির পথ। ঘরটা আমরা খালি
খাবারটা ছাড় দিয়ে খাওয়ার পরিবেশ করে দিয়েছে।